নমস্কার। সারা দুনিয়ার বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের নিবেদন গল্প কল্প রহস্য। গল্প কল্প রহস্যে আজ আপনারা শুনবেন আমাদের মৌলিক উপস্থাপনা অসীম কুমার বিশ্বাসের এই তো সেদিন। গল্প পাঠে আমি তুনির, আবহ সঙ্গীত ও সম্পাদনায় পল্লব, প্রচ্ছদ পরিকল্পনা টিম গল্প কল্প রহস্য। ঘটনাটা খুব বেশি দিন আগের নয়, এই বছর দু তিনেক হবে। নভেম্বরের কুয়াশা ঢাকা এক ভোরে শ্যামনগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের ঘটনা। নিত্যদিনের মতো সেদিনও সুমন ভোরের প্রথম ট্রেন যাবার আগেই সাইকেল গ্যারেজ খুলে ঝাঁটপাট দেওয়া শুরু করেছে। সুমন জল ঝাড় দিয়ে দোকানে বসে আছে, ঠিক তখন একজন লোক এসে সাইকেল রেখে বলে গেল, এই 2টো নাগাদ ফিরবো। সুমনের বাবা সুজিতবাবু তখনও এসে পৌঁছননি। সুমনদের দোকানের সামনেই রেল লাইনের অপর পারে জয়ন্তদের চায়ের দোকান। জয়ন্ত অবশ্য আরও একটু আগে দোকান খুলে উনুনে আঁচ ধরিয়ে হাওয়া দিতে শুরু করেছে। শীতে অনেক লোক ভোরের ট্রেন ধরার জন্য বাড়ি থেকে চা না খেয়েই বের হয়ে আসেন, তাই শীতের ভোর থেকে সকাল 8টা পর্যন্ত দোকানে বেশ ভালোই ভিড় লেগে থাকে। জয়ন্ত এক মনে সেদিনের কাজে ব্যস্ত। সুমন দোকানে বসে ইতিমধ্যেই 2-1 বার জয়ন্তকে ডাক দিয়েছে, জয়ন্ত, এ জয়ন্ত। যদিও জয়ন্তদের দোকান লাইনের ওপারে, তবুও সুমন আর জয়ন্তর মধ্যে বেশ কিছুটা আন্তরিকতার ছাপ আছে। কোথাও আড্ডা ইয়ার্কির মজলিস থাকলে দুজনে একসাথেই যায়। সেদিনও 2-1 জয়ন্তকে ডাকার পর সুমন দোকানের কাজে মন দিয়েছে। পরপর বেশ কয়েকটা সাইকেল জমা পড়ার পর সুমন কুয়াশা ঢাকা 4 নম্বর প্ল্যাটফর্মের টিম করা আলোয় স্টেশন চত্বরটা একবার চোখ মেলে দেখল। হঠাৎ প্ল্যাটফর্মের সামনের শেডের নিচে দুজনকে বসে থাকতে দেখল, একজন নারী ও একজন পুরুষ। স্টেশন চত্বরটায় সুমন জয়ন্তদের কবজা থাকে। আমরা যতই শিক্ষিত, ভদ্র ও রুচিসম্পন্ন হয়ে উঠছি, ততই আমাদের ভিতরের পাপবোধগুলো যেন বেশি করে জাগ্রত হয়ে উঠছে। মনে মনে বেশ বিরক্ত হয় সুমন। জয়ন্ত, এ জয়ন্ত। বার কয়েক জয়ন্তকে ডেকে সাড়া না পাওয়ায় নিজে একাই প্ল্যাটফর্মে যাওয়ার জন্য প্রস্তুত হয়। যাওয়ার পূর্ব মুহূর্তে একবার জয়ন্তর কাছে গিয়ে ঘটনাটার কথা বলল সুমন। জয়ন্ত সুমনকে বলল, তুই এগো, আমি যাচ্ছি। অগত্যা লাইন পেরিয়ে সুমন একাই গুটি গুটি পায়ে এগোতে লাগলো। একবার পিছন ফিরে দেখল জয়ন্ত আসছে। সুমন যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই ও পরিষ্কার দেখতে পাচ্ছে দুটি যুবক যুবতী প্ল্যাটফর্মের মেঝেই মুখোমুখি বসে আছে, মাথা নিচু করে। সুমন একটু দূর থেকেই ওদের ধমকাতে শুরু করলো, এই সকালবেলা এখানে কি নোংরামি হচ্ছে, হ্যাঁ? ভাগো, আর যদি এখানে দেখেছি তাহলে ধরে লাঠিপেটা করব। সুমন যতই সামনে এগিয়ে কথা বলছে, ওদের কিন্তু কোনো হেলদোল নেই। ওরা একই রকম নির্লিপ্তভাবে মাথা নিচু করে বসে আছে। একদম ওদের কাছে গিয়েই সুমন আতঙ্কে চমকে উঠল, ভয়ে চিৎকার করে উঠল, বাবা গো বলে অচৈতন্য হয়ে গেল। জয়ন্ত ততক্ষণে সব শুনতে পেয়ে কাছে ছুটে এসেছে। দেখল সুমন অজ্ঞান হয়ে পড়ে আছে। জয়ন্তর চিৎকারে আশেপাশ থেকে লোকজন ছুটে আসলো, এই কে কোথায় আছো গো, এখানে এসো, এই দেখো কেমন সুমন অজ্ঞান হয়ে গেছে। সবাই ধরাধরি করে সুমনকে দোকানে নিয়ে গেল। আধা ঘন্টা 40 মিনিট পর জল বাতাস করতে সুমনের জ্ঞান ফিরে এলো, কিন্তু একটা কেমন অজানা ভয়ে ও যেন গুম মেরে গেছে। ওর মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। সকলে বলল মনে হয় ভয় টয় পেয়েছে। অনেকে ডাক্তারের কাছে নিয়ে যাবার পরামর্শ দিল। আবার কেউ কেউ যারা ডাক্তারিতে অবিশ্বাসী, তারা ঝাড়ফুঁক, তুকতাক বা ওঝাবদ্যির কাছে নিয়ে যাওয়ার কথা বলল। অমাবস্যার কালরাত্রি যোগিনী নক্ষত্রে তেনাদের আবির্ভাব হয়। আজ আবার মঙ্গলবার, সুতরাং একদম হেলাফেলা করা ঠিক হবে না। সুমনের বাবা সুজিতবাবু এক একজনের এক এক রকম কথায় খেই হারিয়ে ফেললেন। ততক্ষণে জয়ন্তদের দোকানে
ওর বাবা দাদা এসে গেছে। জয়ন্ত ওদের বলে সুমনকে নিয়ে বাড়ি চলে গেল। দুপুরবেলা সুমনের ধুম জ্বর এলো। জয়ন্ত ও সুমনের মা ওকে ভ্যান রিকশায় তুলে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ভালো করে ডাক্তারবাবু ওষুধ দিলেন বটে, কিন্তু তাতেও ওর জ্বর কমল না। মাঝে মধ্যে জ্বর আসে, আবার চলে যায়। কেমন একটা ভয় যেন ওর মনের মধ্যে বাসা বেঁধেছে। মুখ থেকে কোনো রকম কথা বলে না। সকলেই যতবার ওকে জিজ্ঞেস করে কি হয়েছে, সুমন ততবারই সবার মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। এই রকমভাবে আরও কিছু দিন কাটল। সুমন এখন একটা দুটো কথা বলে বটে, তবে সবার কথার উত্তর দেয় তা নয়, মায়ের দু চারটে কথার উত্তর দেয় মাত্র। জয়ন্ত মাঝে মাঝে ওর কাছে এসে বসে, ওর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু না, কোনো লাভ হয় না। বাড়িতে দুশ্চিন্তা ক্রমেই বেড়ে চলেছে। একদিন এক জটাধারী ভিক্ষুক ভিক্ষা চাইতে এসে সব শুনলেন। শুনে বললেন, আমি এখানে কিছু করতে পারবো না। তোর ছেলের ঘোর বিপদ। যদি তোরা ছেলেকে আমার আশ্রমে নিয়ে যাস, তবে আমি ব্যবস্থা একটা করতে পারি। ভয় পেয়ে সুমনের মা তাই করার প্রতিশ্রুতি দিলেন। তারপর এক শনিবারের সকালে একটা গাড়ি ভাড়া করে সবাই মিলে সুমনকে সাধু বাবার আশ্রমে নিয়ে গেল। শান্ত সুমন আশ্রমে ঢুকতে এতটাই ক্ষিপ্ত হয়ে উঠল যে তাদের ৩-৪ জন লোকের পক্ষে ওকে ধরে রাখা সম্ভব হচ্ছিল না। সকলে যতই ওকে থামাতে যায়, সুমন ততই হাত পা ছুঁড়ে সবাইকে কাটিয়ে ওখান থেকে বেরিয়ে যেতে চেষ্টা করে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, না আমাকে ছেড়ে দাও। বাইরে চিৎকার চেঁচামেচি শুনে সাধু বাবা কুটির থেকে বাইরে বেরিয়ে এলেন। সব দেখে তিনি চোখ রাঙিয়ে বললেন, ক্ষমতা থাকে তো গিয়ে দেখা এখান থেকে। সাধু বাবা কি যেন সর্ষের মতো দানা জাতীয় কিছু একটা দিয়ে ওর মুখে ফুঁ দিলেন, ওর সারা গায়ে ওইটা ছড়িয়ে দিলেন। একটু পরেই সুমন কেমন যেন স্বাভাবিক শান্ত ছেলের মতো হয়ে গেল। এবারে সাধু বাবা বললেন, তোমরা ওকে নিয়ে ভিতরে তুলসী মঞ্চের সামনে বসাও। সবাই তাই করল। বটের শীতল ছায়ায় সুমন কেমন ভালো ছেলের মতো বসে রইল। ওর মা যেসব জিনিস সঙ্গে নিয়ে গিয়েছিলেন সেগুলি সাধু বাবাকে দিলেন। সাধু বাবা ধীর স্থির শান্ত দেহে সব জিনিসপত্র নিয়ে সুমনের সামনে আসন পেড়ি হয়ে বসলেন। সকলকে একটু দূরে বসতে বললেন। শুরু হলো এক নতুন পর্ব। সাধু বাবা পুজোর মন্ত্র পাঠ জপ তপ করছেন। সুমন মাথা নিচু করে চুপ করে বসে থাকলো, একটুও শব্দ করলো না। ওম ইং ক্রিং রিং ওম চামুণ্ডায় নমঃ, ওম ইং ক্রিং চামুণ্ডায় নমঃ। সাধু বাবা প্রায় আধা ঘন্টা ধরে অনেক মন্ত্রতন্ত্র উচ্চারণ করে সুমনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তুই যদি এখনই না যাস, তবে তোকে আমি এখনই শেষ করে দেবো বলে দিলাম। এই বলে আস্ফালন করে গুঁড়ে দানা আর সেই ছাই জাতীয় কিছু জিনিস নিয়ে সুমনের শরীরের ওপর ক্রমাগত ছুঁড়ে মারতে লাগলেন। এরকমভাবে বেশ কিছুক্ষণ করার পর সুমনের মুখ থেকে খনা গলায় স্বর বেরোলো, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। সাধু বাবা যতক্ষণ ছাড়লেন ততক্ষণ সুমন যাচ্ছি যাচ্ছি বলে চিৎকার করতে লাগলো। সকলেই দূরে বসে সাধু বাবার সেই সমস্ত কর্মকাণ্ড দেখতে থাকলো। একটা সময় সাধু বাবা একটু ধাতস্থ হয়ে বললেন, তোরা যাচ্ছিস সেটা আমি কেমন করে বুঝবো? উত্তরে সুমন বলল, কি করবো বলুন? সাধু বাবা বলল, ওই সামনের বট গাছটা দেখছিস, তার উত্তর দিকে একটা মাঝারি ডাল ভেঙে ফেলে দিয়ে যাবি। কথা মতো সুমন ঘাড় কাত করে সম্মত হলো। সাধু বাবা এবার চোখ বড় বড় করে বললেন, যা, চলে যা বলছি। নিমেষের মধ্যে উনি সকলকে বট গাছের উত্তর দিকের অংশের দিকে তাকাতে বললেন। সবাই দেখল আশ্রমের ভিতর থেকে আচমকা একটা জোরালো বাতাস গিয়ে বটবৃক্ষের ডালে আঘাত হানল। ঠিক মাঝারি মানের একটা মোটা ডাল হুড়হুড় করে ভেঙে এসে পড়ল মাটিতে। সকলেই সে দৃশ্য দেখে চমকে উঠল। এবার সাধু বাবা অর্ধ অচেতন সুমনকে গায়ে মাথায় জল বাতাস দিয়ে সুস্থ করে তুললেন। আধ বোঝা সুমনকে সবাই সেবা শুশ্রূষা করতে লাগলো।
মিনিট 15 পর সুমন সোজা হয়ে উঠে বসল। সাধু বাবা সুমনকে গরম দুধ খাওয়াতে বললেন। মা ফ্লাক্স থেকে 1 গেলাস দুধ নিয়ে সুমনকে খেতে দিল। নিমেষে সুমন দুধটা শেষ করে জল চাইল। বাবা জল খেতে দিলেন। বাবার হাতের মন্তঃপুত জল খেয়ে সুমন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। এবার সাধু বাবা সবার সামনে সুমনকে সেদিনের ঘটনার কথা জানতে চাইলেন। কি হয়েছিল সেদিন? সুমন মাথা নিচু করে ধীরে ধীরে বলতে লাগলো। প্ল্যাটফর্মে সেদিন দুজন বসেছিল। ডাকাডাকি করতেও সাড়া না দেওয়াতে আমি ওদের খুব কাছে চলে গিয়েছিলাম। ভেবেছিলাম লাঠি পেটা করব, তো তখন দেখি মাথা বলে কিছু নেই, একেবারে থ্যাতলানো বিকৃত। দুজনের মাথাই একদম কাটা, শুধু ধর দুটো রয়েছে। তারপর তারপর তো আর কিছু মনে নেই। এবার সকলেই সাধু বাবার কাছে প্রশ্ন করতে তিনি বললেন, বছর 5 আগে 9:40 ডাউন গ্যালোপিং কৃষ্ণনগর লোকালের পোস্টে বাড়ি কি একটা ছেলে মারা যায়। লাইনের ওপরেই ওর বডিটা দীর্ঘক্ষণ পড়েছিল। আশা করি তোমাদের মনে আছে। মাথাটা একদম থেঁতলে গিয়েছিল। ঠিক ওই দিনই সন্ধ্যার সময় একটা মেয়ে ডাউন লালগোলা এক্সপ্রেসে লাইনে আত্মহত্যা করে। এরা সেই দুজন যাদের আত্মার এখনো প্রায়শ্চিত্ত হয়নি। দুজনের মরার 1 মাস পরে ওদের বিবাহের তারিখ ঠিক হয়েছিল, কিন্তু ঈশ্বরের অভিপ্রায়ের কাছে আমাদের ইচ্ছার কোনো দাম নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু তারই অঙ্গুলি হেলানে চলে। সেখানে আমার তোমার মতো ইচ্ছা অনিচ্ছার দাম কে দেবে? তবে ও লাঠি নিয়ে উদ্যত না হলে ওরা ওকে কিছুই করতো না।